দেখুন, আবার সাধারণ মানুষের উপর, জনজীবনের উপর প্রবল আর্থিক চাপ এটা বাড়িয়ে আবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলো। গত 15ই মে থেকে এই নিয়ে 3 দফায় দাম বাড়লো। আজ এই মুহূর্তে কলকাতায় দাম পেট্রোল 94 পয়সা বেড়ে 110 টাকা 64 পয়সা পার লিটার, আর ডিজেল 95 পয়সা বেড়ে 97 টাকা 2 পয়সা পার লিটার। তো ডিজেল যেখানে দাঁড়িয়ে আছে, তো ডিজেল তো সেঞ্চুরির মুখে আছে। তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার ডিজেলের সেঞ্চুরি হলে দেশ জুড়ে একটা উৎসবেরও নিশ্চয়ই ডাক দেবেন। একটা ডিজেল সেঞ্চুরি করছে, ভাবা যায়। পেট্রোল তারও উপরে। তো এখন এই যে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়া, এটা নানাভাবে এফেক্ট করছে। এর আগে গ্যাসের দাম বেড়েছে, এলপিজির অটো এলপিজি বেড়েছে। তো ফলে এই দামগুলো বাড়লে পরিবহন থেকে শুরু করে কর্মসংস্থান, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, এই সবের উপর তো একটা চাপ পড়ছে। তো এই যে চাপ, এটা তো কেন্দ্রীয় সরকার বাড়াচ্ছে। তো 15ই মে থেকে এই সময়ের মধ্যে 3বার দাম বেড়ে গেল। কিছু বললেই তারা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি চলছে। আমরাও জানি যুদ্ধের পরিস্থিতি চলছে, কিন্তু 2014 সাল থেকে তো আর যুদ্ধ চলছে না। তো তাহলে এতদিন ধরে আপনারা আসার পর থেকে, বিজেপি সরকার আসার পর থেকে, তাহলে এইভাবে ধারাবাহিকভাবে দামটা বাড়ছে কেন, কি কারণে? এবং যদি যুদ্ধ পরিস্থিতিও হয়ে থাকে, তাহলে বিকল্প ব্যবস্থা হয়নি কেন? বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে কথা বলে নির্দিষ্ট একটি দেশের অঙ্গুলি হেলনে চলতে গিয়ে কেন্দ্রীয় সরকার এই জ্বালানিতে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছেন। এবং আপনারা দেখেছেন, এটা শুধু এই যে কেন্দ্রীয় সরকার দাম বাড়িয়ে দিল পেট্রোল, ডিজেল, গ্যাস, ব্যাপারটা ওইখানেও থাকছে না। রাজ্য সরকারের সার্কুলারও সমস্ত স্কুলে স্কুলে পর্যন্ত চলে যাচ্ছে যে এই জ্বালানির খরচ কমাতে হবে, ব্যবহার কমাতে হবে, গ্যাসের ব্যবহার কমাতে হবে। সাধারণ মানুষ, গ্যাস দামও বাড়ছে, সাপ্লাইও সমস্যা হচ্ছে, পেট্রোল ডিজেল আবার বাড়লো। তো এগুলো ভোটের আগে তো কই বলেননি বিজেপি নেতারা। ভোটের আগে তো ডেলি প্যাসেঞ্জারি করেছেন দিল্লি থেকে, এত মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। একবারও তো বলেননি ভোটটা যেতে দিন, দাম বাড়ানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, বারবার বলেছেন ভোটের পরে কিন্তু ভয়ঙ্করভাবে মূল্য বৃদ্ধি আসছে। আজকে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে। ফলে এই যে পেট্রোল, ডিজেল আবার যেভাবে দাম বাড়লো, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা তীব্র নিন্দা করছি। যারা বলছেন, আই রিপিট, যারা বলছেন যুদ্ধ পরিস্থিতির জন্য, আমরাও জানি যুদ্ধ পরিস্থিতির জন্য, কিন্তু আমাদের প্রশ্ন 2014 সাল থেকে তো যুদ্ধ চলছে না, তাহলে আপনাদের সময় বারবার দাম বাড়ে কেন? তাহলে পরিকল্পনার অভাব, তাহলে আপনাদের নীতির সমস্যা। এবং যদি যুদ্ধ পরিস্থিতি হয়েও থাকে, আপনারা সেটা, আপনাদের বিদেশ নীতি, আপনাদের অন্যান্য নীতি, আপনারা কেন তার বিকল্প ব্যবস্থা করেননি? কেন সাধারণ মানুষকে এই চাপ, এই হয়রানিতে ফেলতে হচ্ছে? কেন ভোটের আগে আপনারা এতবার, এত নেতা এলেন, এতবার প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, এতবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখলেন, কই একবারও তো বললেন না ভোটের পর আপনারা এইভাবে মানুষকে বিপদে ফেলতে চলেছেন? ফলে আমরা এর তীব্র বিরোধিতা করছি। 2, হকার উচ্ছেদ। হাওড়া, শিয়ালদা স্টেশন সহ বিভিন্ন স্টেশন এবং এলাকায় যেভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হচ্ছে, আমরা এর প্রতিবাদ করছি। রাস্তা চওড়ার বা পথচারীদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য নিশ্চিতভাবে কিছু পদক্ষেপ সরকারকে নিতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, যেখানে যেখানে সরানো হয়েছে, পুনর্বাসন দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে গরিব মানুষ যারা বসেন, তারাও তো একান্ত বাধ্য হয়ে বসছেন। কতগুলি সংসার চলছে এদের মাধ্যমে। এর দুটো দিক আছে। একটা হচ্ছে যারা হকার, তাদের পরিবারগুলি এই দোকানের ভিত্তিতে চলছে। 2, যারা পথচারী, যারা কেনেন, তারা অনেক স্বল্প মূল্যে ভালো জিনিস নিয়মিত পান। যে টাকাটা একটা হকারের স্টল থেকে একটা
চায়ের দাম হবে, সেটা একটা বড় দোকানে গেলে একজন মানুষকে বেশি টাকা দিয়ে খেতে হবে। সব প্রোডাক্টের ক্ষেত্রেই একই বিষয়। ফলে এটা কিন্তু শুধুমাত্র হকার বন্ধুর পরিবারের সমস্যা নয়, এটা তাদের ক্রেতাদেরও বাজেট বেড়ে যাচ্ছে। তো ফলে যদি কোথাও এই ধরনের আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে আমরা এইভাবে পেটে খেলে পিঠে সয়, এই বলে একটা বাংলা প্রবাদ আছে, পেটে খেলে পিঠে সয়। তো আপনি পেটের খাবার মানে দিতে না দিয়ে আপনি পিঠে তাকে আঘাত করছেন। একজন লোক একটা দোকান বসিয়েছে, সে যখন বসিয়েছে সেই জায়গাটা হয়তো সেই অর্থে ছিল না, এখন আপনার বাড়তি জায়গা দরকার হচ্ছে, সময়ের সঙ্গে দরকার হচ্ছে, সেই সময় তাকে পুনর্বাসন না দিয়ে যে জায়গাটায় যে পরিবার বসলে তার ক্রেতাদের একটা সার্কেল তৈরি হয়ে যায়, সে নতুন জায়গায় গেলে নিশ্চয়ই তার ব্যবসাও ধাক্কা খাবে। তা সত্ত্বেও একটা বিকল্প পুনর্বাসন না দিয়ে যদি এইভাবে উচ্ছেদ, এইভাবে বুলডোজার চালানো হয়, এটা গরিব মানুষের উপর আঘাত, শ্রমজীবী মানুষের উপর আঘাত। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে মডেলে করেছেন, কালীঘাট দেখুন, এরকম অনেক জায়গা দেখুন, হকার বন্ধুদের দোকান বা স্টল সরাতে হয়েছে, কিন্তু বিকল্প তাদের ব্যবস্থা করে দিয়ে সরাতে হয়েছে। বিভিন্ন স্টেশন চত্বর, যারা হকার বন্ধু তাদের যেমন সংসার চলছে, তেমনি কত পথচারী তাদের কাছ থেকে কেনেন এবং কম মূল্যে ভালো জিনিস কেনেন, না কিনলে তাদের দোকান চলছে কি করে। ফলে যারা কেনেন, ক্রেতাদের বাজেটটাও বেড়ে যাচ্ছে, ক্রেতাদের আর্থিক চাপটাও বেড়ে যাচ্ছে, আর বিক্রেতাদের পরিবার অথই জলে পড়ছে। এদের মধ্যে অনেকে তো বিজেপিকেও ভোট দিয়েছেন, এদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াগুলো দেখুন না, ভোটের আগে তারা বিজেপির হয়ে প্রচার করেছেন, এখন তাদের হাহাকারের পোস্ট দেখতে পাচ্ছি। ফলে আমরা বলছি তাদের সময় দিন, পুনর্বাসন দিন, বিকল্প জায়গা দিন, তার আগে দয়া করে গরিব মানুষের দোকানের উপর বুলডোজার চালাবেন না। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।